একজন চিকিৎসক, সে রোগী তো তার শত্রু না, তাকে ভুল চিকিৎসা দিবে কেন বা তাকে অবহেলা করবে কেন? তারপরও মানুষ যেহেতু ভুল হতেও পারে, কারো কারো হতেই তো পারে, মানুষ না চিকিৎসকরাও, রোগীদেরও আবার চিকিৎসকদের বন্ধুই ভাবতে হবে, শত্রু ভেবে তো আপনি কোথায় যাবেন? সবাইকে, যাদের সামর্থ্য আছে বিদেশ চলে যাচ্ছে, 18 কোটির মধ্যে অন্তত 17 কোটি মানুষকে তো এদেশেই নির্ভর করতে হচ্ছে। এদেশের এই যে এত মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে, কেন যাচ্ছে সেটা ফাইন্ড আউট করে চিকিৎসা ব্যবস্থাকে ওইভাবে তৈরি তো করতে হবে যাতে আমার রোগীরা বিদেশ চলে না যায়। পেশায় নিজে একজন চিকিৎসক, আমরা চিকিৎসকদের আজকের কর্মবিরতি যেটি ছিল, এবং আপনি জানেন যে সকালে মোট 3টি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা যে ধর্মঘটের ডাক দিয়েছিল তার সঙ্গে চিকিৎসকরা একাত্মতা প্রকাশ করেছিল। তারা নিরাপত্তার দাবি জানিয়েছে। যে 3টি ঘটনা ঘটলো, হাসপাতালের ভিতরে গিয়ে আঘাত করা হলো, হামলা করা হলো, আপনার কি মনে হয় যে 5 আগস্টের পরে যে ধারাবাহিকভাবে নানা অজানা একটা শঙ্কা কাজ করছিল তার একটি বহিঃপ্রকাশ হলো কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় দুইজন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা। এইটা আসলে বলা মুশকিল যে এইটা ওইরকম যে আনসারের একটা ঘটনা ঘটলো বা বিভিন্ন টাইপের যে ঘটছে সেই রকমই কোনো ঘটনার ধারাবাহিকতা কিনা, অথবা এটা বাংলাদেশে এরকম চিকিৎসকদের উপর হামলার ঘটনা এরকম অতীত বহুবার ঘটেছে, সেই রকমই কোনো ঘটনা, এটা এখনো জানি না। এটা তদন্ত সংস্থা বা গোয়েন্দারা ভালো বলতে পারবেন। এখনো কোনো সংবাদ মাধ্যমে ওইরকম কোনো ইঙ্গিত বা আলোচনা এখনো পাইনি। কিন্তু কথা হলো যেটা, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত চিকিৎসকরা কমন যে কটা দাবি জানিয়ে আসছে তাদের সেফটি, সিকিউরিটি এবং ভালো সেবা দেওয়ার জন্য, এইবার এত বছর পরে 53 বছরের মাথায় এসে ঠিক ওই 4টা দাবি মোটা দাগে জানাতে হচ্ছে। আমরা কি স্বাধীনতার 53 বছর পার হয়ে যেতেছে, এখন খালি দাবি জানিয়েই যাব? এই যে ধরেন কি হলো, একজন আহত ছাত্র সে গেছে, তাকে চিকিৎসকরা অপারেশন করলো এবং দুর্ভাগ্যজনকভাবে তাকে বাঁচাতে পারেনি। সেই জন্য তার স্বজন বন্ধুরা তারা গিয়ে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে চিকিৎসকদের মারধর করবে যে ভুল চিকিৎসায় মেরে ফেলেছে। একজন চিকিৎসক, সে রোগী তো তার শত্রু না, তাকে ভুল চিকিৎসা দিবে কেন বা তাকে অবহেলা করবে কেন? তারপরও মানুষ যেহেতু ভুল হতেও পারে, কারো কারো হতেই তো পারে, মানুষ না চিকিৎসকরাও, কিন্তু সেই ভুল হলে সেটা নির্ধারণ করার এখতিয়ার কি ওই রোগীর নন মেডিকেল স্বজন তারা সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিবে যে ভুল চিকিৎসা করেছে মার? ভুল চিকিৎসা হয়েছে কিনা সেটা বোঝার জন্য তো ওই বিষয়ে অভিজ্ঞ একজন মানুষ বা একটা বডি লাগবে। সেই জন্য যে প্রতিষ্ঠানে হয়েছে ওই প্রতিষ্ঠানের তদন্ত কমিটি করতে পারে, দাবি করতে পারে, বিএমডিসি আছে, তার উপর আস্থা না থাকলে প্রশাসনিক ব্যবস্থা আছে, বিচার বিভাগ আছে, কত জায়গা আছে। এখন সমস্যাটা এইখানেও আছে যে আমাদের দেশে এই বিএমডিসি, এটা দলীয়করণ করে দখলদারিত্বের প্রতিষ্ঠানে পরিণত করে তার কার্যকারিতা ধ্বংস করে ফেলা হয়েছে। ডেন্টাল সার্জনদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এরকম দখলদারিত্ব করে ধ্বংস করে ফেলা হয়েছে। বিএমডিসি ডাক্তারদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসে তার যথাযথ তদন্ত করে তার ব্যবস্থা যে নেওয়া, সেটারও খুব বেশি নজির নাই বলে মানুষের আর আস্থা নাই যে ডাক্তারদের বিরুদ্ধে ডাক্তাররা তদন্ত করে হয়তো দোষ নির্ধারণ করে শাস্তি দিবে না, যেরকম পুলিশের ব্যাপারে অনাস্থা কাজ করে যে পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করে দিবে নাকি। কিন্তু এই আস্থাটা ফিরিয়ে আনার দরকার এই জন্য যে ডাক্তার এবং রোগীর সম্পর্কটা হতে হয় বন্ধুত্বপূর্ণ, মধুর। কারণ এরা কেউ কারো প্রতিপক্ষ হলে চলে না একটা সোসাইটি, একটা দেশ। এই দেখেন করোনার সময় বিদেশে যাওয়া বন্ধ ছিল, এই চিকিৎসকরাই তো কষ্ট করে ঝুঁকি নিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করলো, নিজেরা জীবন দিল। তো সেই ডাক্তারদের বিরুদ্ধে আপনার যদি কোনো রাগ, ক্ষোভ বা ভুল বুঝাবুঝি থাকে, সেটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দাবি করেন। কিন্তু আপনাকে তাদের মানে সঙ্গে সঙ্গে হামলে পড়বেন, পিটাবেন, কোপাবেন, আহত করবেন, এটা তো হতে পারে না। এখন এই আস্থার সংকটটা দূর করে, এটা দীর্ঘমেয়াদী, এটা একদিন বললেই তৈরি হয়ে যাবে না। তো তাৎক্ষণিকভাবে যেটা করতে পারে, যেটা 4টা দাবির মধ্যে আপনার চিকিৎসকদের 1 নাম্বার দাবি হচ্ছে যে এই যারা এই যে চিকিৎসকদের মারধর করলো, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এইটা তো দ্রুত করা সম্ভব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেই একদিনের মধ্যে পারে, সেইটা একটা দাবি।
নিরাপদ কর্মস্থল নিশ্চিত করবার দাবি, এটা তো বলছি স্বাধীনতার পর থেকে দাবি করে আসছি, সেটার দিকে নজর নাই, কোনো সরকারই চিকিৎসকদের জন্য এই ব্যবস্থা করেনি। এই নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তৃতীয় যে দাবিটা বলছে যে হাসপাতালে ভিজিটরস কার্ড ছাড়া বহিরাগতরা এই যে যাচ্ছে যখন তখন ঢুকে পড়ে একদম দল বেঁধে, এটা করতে পারবে না। এটা তো অনেক প্রাইভেট হসপিটালও আছে ভিজিটরস কার্ড ছাড়া আপনি ওখানে ঢুকতে পারবেন না, বিদেশে তো সম্ভবই নয়। সেটাও তো একটা ন্যায্য দাবি। এখন এটা এনশিওর করার জন্য আবার বলছে আপনি স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিয়ে ট্রেন আপ করে এভাবে করেন। বিভিন্ন জায়গার আপনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, কত পুলিশ আছে না, তো এইখানে ওইরকম একটা পুলিশ বাহিনীর একটা বিশেষ দায়িত্ব দিয়ে যদি মেনটেন করা হয় এবং তাদেরকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদেরকেও মানবিক শিক্ষা দিতে হবে, রোগীর সঙ্গে যেরকম কেউ কেউ একটু খারাপ আচরণ করলো সেটা যাতে আমরা কেউ না করি, এটা থেকে শুধরে আসতে হবে। রোগীদেরও আবার চিকিৎসকদের বন্ধুই ভাবতে হবে, শত্রু ভেবে তো আপনি কোথায় যাবেন? সবাইকে যাদের সামর্থ্য আছে বিদেশ চলে যাচ্ছে। 18 কোটির মধ্যে অন্তত 17 কোটি মানুষকে তো এদেশেই নির্ভর করতে হচ্ছে। আপনি যারা আপনার জন্য রাত দিন খাটবে, মেধাশ্রম ব্যয় করবে, ঝুঁকি নিবে, তাদেরকে আপনি শত্রুজ্ঞান করবেন কেন? বন্ধু হন। চিকিৎসকদের, নার্সদের, স্বাস্থ্যকর্মীদেরও যেরকম দায়িত্ব আছে রোগীদেরকে বন্ধুর মতো ভাবা এবং মধুর সম্পর্ক রাখা, এই দেশের নাগরিকদেরও দায়িত্ব হচ্ছে এই দূরত্ব কমিয়ে কিভাবে আস্থার জায়গায় আপনি আনতে পারেন সেটা করা। 4 নম্বর যে দাবিটা করছে এইটা আমি বলবো যে বরং চিকিৎসকরা রোগীর পক্ষে দাঁড়িয়েছে। বলেছে হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অবহেলা, অসঙ্গতি পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো, এভাবে শাস্তি নিশ্চিত করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই কথার সঙ্গে দ্বিমত করার মতো একজন মানুষ পাবেন আপনি? তাহলে চিকিৎসকদের এই কয়টা জিনিস 53 বছরে মেনে নেওয়া হয়নি, ব্যবস্থা করা হয়নি। এখন আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার জন্য হাজারের উপরে মানুষ শহীদ হলো, এত আন্দোলন, এত রক্ত, এত ত্যাগ, এই সরকারের কাছে নতুন করে দাবি করেছে, সেই জন্য প্রত্যাশাটা বেশি যে এরা এই ব্যবস্থাটুকু করবে। কারণ একটা দেশের মধ্যে আপনি দেখেন চিকিৎসায় বাজেট কম, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেট কম, চিকিৎসকরা সবচেয়ে মেধাবীরা এখানে আসে, তারপরও তাদের গুরুত্বহীন করে ফেলা হয়। প্রশাসনিক ক্যাডারের তাদের যেই গুরুত্ব সেই তুলনায় চিকিৎসকদের ওই গুরুত্বটা দেওয়া হয় না। একটা জেলায় আপনি দেখেন একজন চিকিৎসক হইল এত মেধাবী, এত পড়াশোনা, এত ত্যাগ, তারপর সে 300 টাকা 500 টাকার ভিজিটের একজন ডাক্তারের বাইরে তাকে কেউ যারা পছন্দ করে রেসপেক্ট করে, কিন্তু ওইভাবে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা চাইও না ভয় পাক। কিন্তু একজন ডিসি, এসপি, ইউএনও সহ প্রশাসনের লোকদের, সচিব, তাদের যেইভাবে মানুষ এই দেশে মূল্যায়ন করে, রাষ্ট্র যেভাবে প্রোটোকল দেয়, যেভাবে সুবিধা দেয়, বিদেশ যেতে গেলে যে প্রোটোকল পায়, যা পায়, অথচ ক্লাস 9-এর সময় মেধাবীরাই কিন্তু সায়েন্সে আসে বেশি। এক্সেপশন আসছে, আর্টসেও মেধাবীরা পড়ে, আমি ছোট করছি না, কিন্তু বাছাইটা যখন করে ঠিক শিক্ষকরাই বলে তুমি ভালো ছাত্র সায়েন্স পড়ো। সেই সায়েন্স থেকে এসে ওই ভালো ছাত্রদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভালোরাই বুয়েটে পড়ে, ডাক্তারি পড়ে, বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়ে, আর সেই তারা হয়ে থাকবে এরকম তাদের কোথায়, তাদের স্কেল কি, এই কি অবস্থায়, আর অন্যদের কি অবস্থা। এই বৈষম্যটা দূর করে একটা টেকনিক্যাল ক্যাডার ঘোষণা করে পৃথিবীর অনেক দেশে আছে, এমনকি শ্রীলঙ্কায় পর্যন্ত শিক্ষকদের হাইয়েস্ট বেতন দেওয়া হয়। এইভাবে করা, সেদিকেও মনোযোগ নাই। আচ্ছা দিলেন না, ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে, তারা অন্যভাবে পরিশ্রম করে আয় করে সৎভাবে, কিন্তু আপনি নিরাপত্তাটা তো দিবেন। তাদের রোগীর সঙ্গে যে সমস্যা কি নিয়ে হচ্ছে চিহ্নিত করে দূর তো করবেন। এদেশের এই যে এত মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে, কেন যাচ্ছে সেটা ফাইন্ড আউট করে চিকিৎসা ব্যবস্থাকে ওইভাবে তৈরি তো করতে হবে যাতে আমার রোগীরা বিদেশ চলে না যায়, আস্থার সংকট যাতে তৈরি না হয়। এই দেশে ইকুইপমেন্ট কেনার টাকার অভাব নাই, কিন্তু দুর্নীতি, চুরি, আইসিইউর একটা পর্দার দাম ধরে 37 লাখ টাকা, এত বড় চোরের খপ্পরে এই দেশ পড়ছিল। সেগুলা দূর করে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্নীতি দূর করা, রোগীর আস্থা ফিরিয়ে আনা, ডাক্তার, নার্স সহ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের আরো মানবিক করা, এইসব করতেই হবে।